এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দেবেন। আনসার সদস্যদের হামলায় 6 সেনা আহত। লুটপাটের পর গাজী টায়ার কারখানায় আগুন জ্বলছে 15 ঘন্টা ধরে। আদিবাড়ি আরাকানে ফিরে যেতে চান রোহিঙ্গারা। কাল প্রত্যাহার হতে পারে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রিভিউ দায়েরের সিদ্ধান্ত। দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের নয়। দেশবাসীকে ঠিক করতে হবে তারা কখন এই সরকারকে বিদায় দেবেন। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে তারা এই দায়িত্ব নিয়েছেন। সরকার সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করবে। গতকাল রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গতকাল প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্ন প্রধান উপদেষ্টা বলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কাজ শুরু করেছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশবাসীকে অনুরোধ করব, একটা আলোচনা শুরু করতে আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কি কাজ মোটামুটি করে গেলে হবে। এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। নির্বাচন কমিশনকে সংস্কার করে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আনসার সদস্যদের হামলায় 6 সেনা আহত। সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি। গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের পর সেনাবাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে আনসার বাহিনীর সদস্যরা। এ সময় 6 জন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যগণ বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিন বিভিন্ন সময়ে আনুমানিক 10,000 আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী টহলের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে। এই সময় 6 জন সেনা সদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। এমতো অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনরত সেনা সদস্যরা বারংবার ধৈর্য সহকারে আনসার সদস্যদের সাথে এঙ্গেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসারগণ নিবৃত্ত না হলে আকাশের দিকে 27 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সচিবালয়ে মোতায়েনরত সেনা সদস্যরা অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। লুটপাটের পর গাজী টায়ার কারখানায় আগুন জ্বলছে 15 ঘন্টা ধরে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত 9টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট রাত থেকে কাজ করলেও আজ সোমবার দুপুর 12টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার কর্মকর্তা সাইফুল ইসলামের ভাষ্যে, গতকাল বিকেলের পর দুটি গ্রুপে কয়েকশো লোক কারখানায় ঢুকে পড়েন। তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। লুটপাটের পর রাত 9টার দিকে কারখানাটির একাধিক ভবনে আগুন লাগিয়ে দেয় লুটপাটকারীরা। হামলার ঘটনার পর পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ তার। তিনি বলেন, লুটপাট শুরুর পর থানা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী
তদন্তকারী বাহিনীর বিভিন্ন জায়গায় জানিয়েছি, পুলিশ আসেনি। পরে সেনাবাহিনীর একটি দল কারখানার ফটকের সামনে আসে। কারখানাটিতে টায়ার প্রস্তুতের জন্য প্রচুর প্লাস্টিক জাতীয় কাঁচামাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত 11টা 40 আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানার টায়ার তৈরির কাঁচামাল, রাবার, প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আমাদের 12টি ইউনিট কাজ করছে। ভবনে আটকে পড়া 14 জনকে আমরা উদ্ধার করতে পেরেছি। তারা এই কারখানার কর্মী নন, মূলত কারখানাটির মালামাল সরিয়ে নিতে তারা এসেছিলেন। আরও কেউ ভবনে আছেন কিনা তা আগুন নেভানোর আগে বলা যাচ্ছে না। আদিবাড়ি আরাকানে ফিরে যেতে চান রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইনে এখনও রোহিঙ্গাদের উপর নিপীড়ন ও হত্যা অব্যাহত রয়েছে দাবি করেছেন রোহিঙ্গা নেতারা। তারা বলছেন, এখন পর্যন্ত জাতিসংঘের কোনো সংস্থা বা আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের বাংলাদেশে থাকার পরামর্শ না দিয়ে প্রত্যাবাসনের জন্য কোনো বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়নি। আমরা দৃঢ়ভাবে আমাদের আওয়াজ তুলি এবং আমাদের আদিবাড়ি মিয়ানমারে আরাকান রাজ্যে ফিরে যাওয়ার দাবি জানাই। রোববার মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের 7 বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারে উখিয়ার আশ্রয় ক্যাম্পে গণহত্যা দিবসে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন কমিউনিটির শীর্ষ নেতারা। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসাবে পালন করে থাকে। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে সমাবেশে তারা হোপ ইজ হোম ক্যাম্পেইন পালন করেছেন। উখিয়ার বিভিন্ন ক্যাম্পের পৃথক পৃথক খেলার মাঠে হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমারের গণহত্যা বন্ধ করো স্লোগানে প্রকম্পিত করে সমাবেশস্থল। রোহিঙ্গা নেতারা আরো বলেন, যতক্ষণ না আমরা আমাদের ন্যায়সঙ্গত কারণ মেনে নিতে বাধ্য করি, ততক্ষণ পর্যন্ত কোনো দাবি অর্জন করা যাবে না। রোহিঙ্গা কমিউনিটি নেতা সৈয়দুল্লাহ সমাবেশে বক্তব্য রাখেন মাস্টার মোহাম্মদ কামাল, মাস্টার রশিদ আহমেদ, মাস্টার রহমত উল্লাহ প্রমুখ। কাল প্রত্যাহার হতে পারে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন। জামায়াত শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী মোহাম্মদ শিবির মনির। আজ সোমবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। শিশির মনির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আগামীকাল মঙ্গলবার বা দ্রুততম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আপিল বিভাগে জামায়াতের নিবন্ধ সংক্রান্ত আপিলটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি বলেন, জামায়াতে আইনি পদক্ষেপ অনুযায়ী পথ চলতে চায়। গত 5 আগস্ট তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন হয়। ওই দিনই সেনা প্রধানের অফিস ও বঙ্গভবনে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামকে সেখানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। শিশির মনির আরো বলেন, 12ই আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনা অনুযায়ী এই বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হয় এবং আশু সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। আইনি বিধানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।